নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূজার শাশুড়ি তো এবার পূজার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। পূজাকে বলছে, তোমাকে আমি এমন কিছু কথা বলবো যেটা আমি এর আগে কখনো তোমাকে বলিনি। এই যে এত বড় ঘরে, এই দুটো বড় বড় ঘর যুক্ত এত বড় মাহলের মতো ঘর তোমাদেরকে আমি থাকতে দিয়েছি। বিয়ের আগে মহারাজ যেই ঘরে থাকতো, বিয়ের পরেও সেই ঘরে থাকছে। মহারাজের কি কোনো যোগ্যতা আছে এরকম একটা ঘরে থাকার? আমি তো তোমাদেরকে বের করে দেইনি। যদি তোমাদের সাথে আমার শত্রুতা থাকতো তাহলে তো আমি বের করে দিতে পারতাম। দেখো, মহারাজের থেকে ঢের গুণে যোগ্যতা সম্পন্ন সোমনাথ, প্রিয়াঙ্কা আরবপতির মেয়ে বলে কথা, তাদেরকে আমি যেই ঘর দিয়েছি তারা সেই ঘরেই থাকছে। কিন্তু তোমাদেরকে তো আমি এই ঘর থেকে বের করিনি। তাদের তো আশা থাকতেই পারে না এরকম একটা ঘরে থাকার, তাই নয় কি? পূজা কিন্তু মনে মনে হাসছে প্রিয়াঙ্কার কথা শুনে। পূজা বলছে যে আমি এই ঘরে থাকার জন্য বলছি না মা, আমি এই কথাটা শুধু আপনাকে বলে রাখছি যে এই যে ওদের প্রতি আপনার যে এতটা বিশ্বাস না, এটা একদিন আপনার তাসের ঘরের মতো ভেঙে যাবে। সেদিন আপনি বুঝতে পারবেন যে ঘরটা না দিয়ে আপনি ভালোই কাজ করেছেন। মনে মনে তখন প্রিয়াঙ্কা মানে পূজার শাশুড়ি বলছে, এই কথাটার জন্য না তোমাদেরকে আমি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতাম, কিন্তু আমি এটা করব না। বলে, তোমাকে কাজে লাগিয়েই আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ভালো শাশুড়ি সেজে পূজারাজের জীবন আমি তছনছ করে দেব। পূজা বলছে, এই ঘর আপনি যাকে খুশি তাকে দিয়ে দিতে পারেন, এমনকি নিজেও থাকতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই, কোনো লোভও নেই। তখন পূর্ণিমা বলছে, আমি তোমার কথা বলিনি পূজা। বলছে, দেখো শিব আর চিয়াকেই দেখো, চিয়া এত বড়লোক বাড়ির মেয়ে, আমি তাকেও কিন্তু এই ঘরটা দিইনি। দিয়েছি কাকে? ওই অকর্মণ্য অকৃতজ্ঞ, কোনো কর্ম করে না, করার ক্ষমতা নেই তাকে, মহারাজকে। আমি এতদিন ধরে ওর কাছ থেকে কিছু ছিনিয়ে নেইনি না, সেই জন্য ওর জায়গাটা বুঝতে পারিনি। কিন্তু এবার ওকে এটা বোঝাতে হবে। এইবারে ওকে ওর ভুলটা বোঝাতে হবে, ওকে সিধে করতে হবে, আর সেটা করতে হবে তোমাকে। বলছে, দরকার হলে এই ঘর দিয়ে শুরু করতে হবে। পূজা বলছে, ঘর দিয়ে? বলছে, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে ওকে বুঝিয়ে দিতে হবে ও অকর্মণ্য, ও বেকার। পূজা বলছে যে মহারাজ মানে আপনার ছেলের ব্যাপারে আপনি যা কিছু বলছেন হয়তো ঠিকই বলছেন, কিন্তু ওদিকে বরদা কি করে আমি কিছু জানি না। আর বন্ধু তো এখনো পড়াশোনা করছে, তাই ধরতে গেলে কিন্তু সবাই একই, সবাই বেকার। তবুও আমি আপনার এক্সপেকটেশনের মর্যাদা দিচ্ছি মা, ওর স্ত্রী হিসেবে আমি এটাই চাই। কিন্তু যতদিন ও কিছু করতে পারছে না ততদিন আমি যদি এই পরিবারের জন্য কিছু করতে পারি, আমি যদি এই সংসারে কিছু খরচা দিই, তাহলে নিজেদেরকে অতটা অবাঞ্ছিত মনে হয় না। পূর্ণিমা বলছে, টাকা পয়সার কথা হচ্ছে না এখানে পূজা, তুমি তো করো, বাড়ির ফুল আনো, টুকটাক জিনিসপত্র আনো, তুমি তো তাও করো, কিন্তু প্রশ্নটা তো সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে মহারাজ কি করে। মহারাজকে বেআইনি রাস্তা থেকে সরিয়ে আনতে হবে। আজকে জুয়া খেলছে, হিডেন বক্সিং করছে, কালকে যে খুন খারাপি করবে না কে বলতে পারে। পূজা তো পূর্ণিমার কথা শুনে অবাক হচ্ছে। বলে, ছোটবেলায় খুন করে জুভেনাইল হোমে গিয়েছিল, এখন খুন করলে তো ফাঁসিও হতে পারে। পূর্ণিমা বলছে যে ভাবো মা, ভাবো, না চাইতেই সবকিছু পেয়ে গেলে না ওই অকর্মণ্য কুকর্মণ্য করতে না কোনো লজ্জা টজ্জা লাগে না। বলছে, দেখো তোমার তো কমন বাথরুম ইউজ করতে কোনো অসুবিধে নেই, তার মধ্যে এই যে দুখানা মাহলের মতো ঘর, এটা ছেড়ে দিতেও তো নিশ্চয়ই তোমার কোনো অসুবিধে হবে না। কিন্তু মহারাজকে তো এটা ফিল করাতে হবে, ওকে অসুখী করে তবে ওকে সিধে পথে আনতে হবে। জুভেনাইল হোম থেকে ফেরার পরেও একের পর এক ভুল করে গেছে, এই রাজা রাজা আবভাব এগুলো বজায় রেখে গেছে, এটাই ওর কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। এই সমস্ত কিছু বলে কিন্তু পূর্ণিমা চলে যায়। মনে মনে বলছে, যা ডোজ দিয়ে গেলাম এতে মনে হচ্ছে জ্বর কমবে, তারপরেও যদি না কমে তো এরপরে ইঞ্জেকশন দিয়ে যাব। পূজা এবার বলছে যে তুমি যদি শুধু বক্সিং করতে তাও মেনে নিতাম, তুমি হিডেন বক্সিংয়ে কেন নামলে, তুমি জুয়া কেন খেললে? তুমি এত কিছু করার আগে তোমার মহারানীকে একবারও বললে না? আমরা দুজনে মিলে নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করে নিতাম। এই সমস্ত কিছুই পূজা বলে যাচ্ছে, একা ঘরে বসে আর কাঁদছে। পূজা বলছে, না আর না, এবার তোমাকে জীবনের আসল পাঠ পড়ানোর সময় এসে গেছে। মা ঠিকই বলে, এবার আমাকেই শক্ত হাতে তোমার রাজ ধরতে হবে। এদিকে দেখা যাচ্ছে মহারাজের খুব জয় জয়কার করছে সেই বাজারের লোকজনগুলো, মহারাজ যে সবকিছু করে দিচ্ছে। এবার মহারাজ থানা থেকে সোজা এখানেই চলে এসছে, এখানেই কাজকর্ম করছে। তখন ওদিকে ব্যাটারি বলছে যে আপনি সোজা থানা থেকে এখানে চলে এলেন, আর আপনি তো এই ভুলটা কেন করলেন? বলে, ছাড় তো, এই ভুল করার বিনিময়ে যদি এতগুলো মানুষের মুখে হাসি ফোটে তাহলে এই ভুল আমি বারবার করব। বলে, পূজা বৌদি রেগে যাবে কিন্তু। বলে, ছাড় তো তোর পূজা বৌদির কথা, ওই রাগ কোপ সবসময় ছোটবেলা থেকে আমার উপরে সারাক্ষণই চলতে থাকে, ওটা আর কমে না। বলছে, আমরা ভাবতে পারিনি জামাই যে এত তাড়াতাড়ি আমাদের পুড়ে যাওয়া দোকান তুমি ঠিক করে দেবে। তোমাদের মঙ্গল হোক, তোমার আর পূজার মঙ্গল হোক।
মহারাজ বলছে আপনাদের মঙ্গল করতে গিয়ে আমার অমঙ্গল হলেও কোনো ক্ষতি নেই। মহারাজ বলছে আর যাই হোক না কেন, এটা তো আমার অরিন্দম চট্টরাজের সাথে শত্রুতার জন্য এদের এই অবস্থা, তার জন্য তো আমিই দায়ী, আর আমি আমার এই দায় থেকে মুক্ত হবই। এরপরে মহারাজ সবার হাতে হাতে দোকান ঠিক করার কাজে লেগে পড়ে। এরপর মহারাজের সাথে সেখানে দেখা করতে আসে ম্যানেজার আর বাদশাহ। বাদশাহ এসছে সেই 4 গুণ টাকা দিতে, যেটা বলেছিল মহারাজকে দেবে। মহারাজ হেরে গেলে বলছে যে টাইগার জানতাম ভক্ষক হয়, কিন্তু এখানে এসে দেখছি তুমি তো রক্ষক। মহারাজ টাকাটা নেয় আর বলে ধন্যবাদ কথা রাখার জন্যে। বাদশাহ বলছে দেখো ভাই, তোমার দরকার টাকা আর আমার সম্মান, তো তোমাকে কিন্তু আমি এরকম টাকার অফার আরও দিতে পারি। ওখানকার লোকজন কিন্তু সবাই শুনছে, অবাকও হচ্ছে কথা শুনে। ব্যাটারি এগিয়ে আসে, বলে না না স্যার, এসব কিছু করবে না। ব্যাটারি মহারাজকে সাইডে নিয়ে যায়, বলে স্যার কি করছেন আপনি এগুলো বলুন তো। মহারাজ বলছে আহ ব্যাটারি কি করছো, শুনতে দাও কি বলছে। বাদশাহ বলছে গুড বয়, কি চাই তোমার, টাকা তো, আমার গ্যাং জয়েন করে নাও, এরকম অনেক অনেক টাকা তুমি পাবে। ম্যানেজার এসে কিন্তু মহারাজকে বারণ করছে যে টাইগার, তুমি কিন্তু এই অফারটা একদম অ্যাকসেপ্ট করবে না, তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। বলছে হ্যাঁ, ভালো লোক কিন্তু আমি নই, আর তোমার মতো সলিড বক্সারও আমি নই, কিন্তু টাকা কামাতে কিন্তু আমি জানি। মহারাজ কিন্তু মনে মনে আবারও সেই সমস্ত কথাই ভেবে যাচ্ছে, যখন লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, টাকার জন্য এদিক ওদিক ছুটেছিল, কিন্তু কোথাও কিচ্ছু পায়নি। মহারাজ কিন্তু বাদশার দিকে পা বাড়াচ্ছে, ব্যাটারি কিন্তু হাতটা ধরে আটকানোর চেষ্টা করছে, কিন্তু মহারাজ শুনবে না। মহারাজ বলছে যে এই সমাজ আমাকে কোনোদিনও সম্মানের কাজ দেবে না, এই সমাজ আমাকে অনেক ছোট করেছে, তাই এই সমাজে অন্য কাজ করার মতো কোনো রাস্তা আমার কাছে খোলা নেই। বলছে এইভাবেই নাকি রক্ত ঘাম সব ঝরিয়ে কাজ করবে, প্রাণ থাকতে মহারাজ কারোর কাছে হাত পাততে পারবে না, আর চুরি ডাকাতি করতে তো পারবেই না। ওদিক থেকে তো মানে ব্যাটারি, তারপর ম্যানেজার আর কি, সবাই মিলে আটকানোর প্রচুর চেষ্টা করছে, কিন্তু কেউ পারল না। লাস্ট অব দি মহারাজ বাদশার দেওয়া ডিলটা অ্যাকসেপ্ট করে নেয়। ব্যাটারি চলে যায় পূজাকে খবর দিতে, বলে আবারও স্যার সেই একই ভুল করছে। এদিকে তো পূজা বাড়িতে রান্না করছে, চিয়া বলছে খুব আনন্দ না, বর বাড়িতে ফিরবে, তো এগুলো কি অ্যাংরি ম্যানের সব পছন্দের খাবার নাকি। পূজার মাথায় কিন্তু তার শাশুড়ির বলা কথাগুলোই ঘুরছে। পূজা বলছে কারোর কোনো পছন্দের রান্না হচ্ছে না, যেমন হয় তেমনই হচ্ছে। সে বেশে বলছে বন্ধু তুমি কি রাগ করেছো মানে মেজদার উপর। বলে কেন, রাগ করার অধিকার কি শুধু তোমার মেজদারই আছে, আর কারো মাথা গরম হতে পারে না। এদিকে পূজা মনে মনে বলছে, মানে যখন চিয়া বলছে যতই রাগ করো না কেন পূজাদি, আমরা জানি যে তুমি অ্যাংরি ম্যানকে কতটা ভালোবাসো, তখন পূজা মনে মনে বলছে হ্যাঁ ভালো তো আমি বাসি, সেই জন্যই তো চিন্তা হয়, সেই জন্য আসুক এবার বাড়িতে, সব কিছুর আমি হিসেব নেব। এদিকে আবির বাড়িতে আসে, এসে বলছে যে তোর মিস্টার মাথা গরম কিন্তু ফিরল না। পূজা বলছে তাই বললি, তাও ফিরল না, মানে আবিরই মহারাজকে ছুটিয়ে নিয়ে এসছে। আবির বলছে তুই তো এমন করে বলছিস মনে হচ্ছে তোর খুব কথা শোনে, তোরই শোনে না আর তুই বলছিস আমার কথা শুনবে। তখন চিয়া বলছে এই যে মিস্টার লয়ার, পূজাদির কথা কিন্তু মিস্টার মানে অ্যাংরি ম্যান কিন্তু খুব ভালো করেই শোনে। হ্যাঁ, তখন পূজা বলছে কোনো কথা শোনে না তোমার অ্যাংরি ম্যান, আমার একটাও কথা শোনে না, যদি শুনতো তাহলে এরকমভাবে হিডেন বক্সিংয়ে যেত না, যদি সত্যিই শুনতো তাহলে সেদিন কোর্টে কেস লড়তেও যেত। আসলে কি জানো তো, ও না কারোর কথাই ভাবে না, পূজা বলছে। আবির বলছে নিজের কথাও ভাবে না, সেই জন্য তো ওর জন্য আমি কোর্টের ডেট কবে থেকে সেই পিছিয়েই চলেছি। আবির বলছে আচ্ছা একটা কথা সত্যি করে বলতো, তোর মিস্টার মাথা গরম কি চায়, কেননা এইভাবে চলতে চাইলে না, চলতে থাকলে কোর্ট কিন্তু এই কেসটাকে ডিসমিস করে দেবে, তখন আমারও কিছু আর কিন্তু করার থাকবে না। পূজা বলছে এবার আমিই করব, মিস্টার মাথা গরম আমাকে জেদের বসে অনেক ঘা দিয়েছে, এবার আমি ঘা দেব। বলছে এবার ও কোর্টেও যাবে আর কেসও লড়বে, সব হবে। সাইড থেকে কিন্তু সোমনাথ শুনছে। সোমনাথ বলছে মনে মনে এত কাঠঘর পুড়িয়ে এদের সাফ করার চেষ্টা করলাম, তাও কিছু হলো না। কোর্টে যাওয়ার আগে নাকি আবারও প্ল্যান বানাবে সোমনাথ। এদিকে পূর্ণিমা আসে সবার আলোচনার মধ্যে, যে কি আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে। পূজা বলছে আর কি, আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করার লড়াই চলছে, কিন্তু আপনার ছেলে তো আমাদের কোনো কথাই শুনছে না। পূর্ণিমা বলছে যে শুনবে বা কি করে, ও তো জানেই যে ও নির্দোষ নয়। তখন পূজা বলছে আপনি ভুল জানেন মা। তখন পূর্ণিমা বলছে আমি ঠিক ভুল আর জানতেও চাই না, আমি জানি যে আমি আমার মানে গর্ভ থেকে একজন কুলাঙ্গারকে জন্ম দিয়েছি। পূর্ণিমা তো বারবার করে ছেলেকে খুনি বলছে। পূজা বলছে এটা সত্যি নয় মা। বলছে যে আমিও ফার্স্টে ভাবতাম যে এটা বোধহয় সত্যি নয়, এই বোধহয় আমার ছেলেই নয়, মনে হয় হসপিটালে পাল্টে গিয়েছিল, কিন্তু আমি মনে করলেই তো আর মিথ্যেটা সত্যি হয়ে যায় না, বা সত্যিটাও মিথ্যে হয়ে যায় না, তাই আমি ভেবেই নিয়েছি ছোটবেলা থেকে ওকে গ্রহের ফেরে ধরেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।
পর্বের বিস্তারিত দেখতে মানে ফুল এপিসোড অবশ্যই তোমরা কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।